হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট সেন্টার। এই পর্যন্ত আমরা যতগুলো সিনেমার কাহিনী শুনেছি সেখানে একজন রাজকুমার রাজকুমারীর জীবন বাঁচায়, কিন্তু আজকের কাহিনীটা একদমই ওই রকম নয়। সম্পূর্ণ ভিন্নধর্মী কাহিনী নিয়ে নির্মিত 2024 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি ড্যামসেল। তো চলুন মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কোনো এক রাজ্যের রাজা ঘোড়ায় চেপে তার সৈন্যদেরকে নিয়ে একটি পাহাড়ের দিকে যাচ্ছে। হঠাৎই সেখানে একটি বিশাল আকৃতির ড্রাগনকে ওই পাহাড়ের দিকে উড়ে যেতে দেখি। তখন আমরা বুঝতে পারি ওই রাজা এবং তার সৈন্যরা ওই ড্রাগনেরই পিছু করছিল। এরপর রাজা এবং তার সৈন্যরা ওই পাহাড়ের ভেতরে প্রবেশ করে এবং রশির সাহায্যে নিচে নেমে যায়। এরপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎই ভয়ঙ্কর গর্জন শুনে রাজা তার সৈন্যদেরকে সাবধান হতে বলে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ড্রাগনটি তার মুখের আগুন দিয়ে সব সৈন্যদেরকে মেরে ফেলে। রাজা কোনো উপায় না দেখে নিজের জীবন বাঁচানোর জন্য ড্রাগনের সামনে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদেরকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দুই বোন শুকনো কাঠ সংগ্রহ করছিল। এখানে বড় বোনের নাম ছিল এলোডি এবং ছোট বোনের নাম ছিল ফ্লোরিয়া। তাদের রাজ্যটি অত্যন্ত গরিব ছিল, কারণ সেখানের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত খারাপ ছিল। এজন্য সেখানে খাদ্যশস্য উৎপাদন করা যেত না। হঠাৎই তারা সুন্দর একটা রাজকীয় ঘোড়ার গাড়ি দেখতে পায়, যেটা তাদের প্রাসাদের দিকে যাচ্ছিল। এই গাড়িতে করে কারা এসেছে দেখার জন্য তারা প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। এলোডি প্রাসাদে প্রবেশ করে তার পিঠে থাকা শুকনা কাঠগুলো একজন সৈন্যকে দিয়ে তারা দুই বোন প্রাসাদের ভেতরে চলে যায়। ভেতরে প্রবেশ করতেই তারা দেখে এই ছোট্ট রাজ্যর রাজা রানীর সাথে, অর্থাৎ তাদের বাবা মায়ের সাথে একজন মহিলা কথা বলছিল। এরপর মহিলাটি এলোডিকে দেখা মাত্রই তার বাবাকে বলে, আমরা রাজি। এই বলে মহিলাটি তাদের বাবাকে একটা রাজকীয় চিঠি দিয়ে চিঠির জবাবের অপেক্ষায় থাকবে বলে চলে যায়। চিঠিটি খুলে রাজা অবাক হয়ে যায়, কারণ সবচেয়ে ধনী এবং ক্ষমতাশীল রাজ্যের মহারানী তাদের একমাত্র রাজকুমারের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। তার বাবা মা এই প্রস্তাবে অনেক খুশি ছিল, কিন্তু প্রথম দিকে এলোডি এই প্রস্তাবে রাজি ছিল না। তখন তার বাবা তাকে বুঝায় এই বিয়েতে শুধু এলোডির একারই ভালো হবে না, বরং এই রাজ্যের সকলেরই ভালো হবে, কারণ এই বিয়ে হলে তারা প্রচুর পরিমাণে অর্থ এবং স্বর্ণমুদ্রা পাবে। তখন রাজ্য সাধারণ মানুষের কথা চিন্তা করে এলোডি এই বিয়েতে রাজি হয়ে যায়। পরের দিন তারা জাহাজে করে ওই রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ফ্লোরিয়া দেখে এলোডি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এজন্য সে এলোডির কাছে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে সে জানায় অজানা ওই রাজ্যের রাজকুমার এবং সেখানকার লোকজন কেমন হবে এই ব্যাপারটা নিয়ে সে চিন্তিত। এদিকে তাদের মা সেখানে চলে আসে এবং এলোডির গায়ে চাদর জড়িয়ে দিয়ে সে যেসব বিষয় শিখেছিল সেগুলো মনে আছে কিনা জিজ্ঞেস করে। এরই মধ্যে হঠাৎ তারা সেই রাজ্যের প্রবেশদ্বারে পৌঁছে যায়। প্রবেশদ্বারের দুই পাশে ছিল ড্রাগনের ভয়ঙ্কর দুটি মূর্তি। তবে এই প্রবেশদ্বারের পরেই সেই রাজ্যের আসল সৌন্দর্য চোখে পড়ে। অপরূপ সৌন্দর্যে ভরা রাজ্য দেখে তাদের কাছে স্বর্গের মতোই মনে হচ্ছিল। অনেক সম্মানের সাথে তাদেরকে রাজপ্রাসাদে সাদরে গ্রহণ করা হয়। রাজপ্রাসাদে কর্মরত একজন কর্মী তাদের বিশ্রামের জন্য প্রস্তুত করা রাজকীয় কক্ষে নিয়ে যায়। রাজপ্রাসাদের এমন সৌন্দর্য দেখে সবাই অনেক খুশি ছিল, কিন্তু এলোডি তখনও চিন্তিত ছিল, কারণ সে চাচ্ছিল রাজকুমার যেন দয়ালু এবং সুন্দর মনের অধিকারী হয়। এরপর তারা সবাই এলোডিকে বিশ্রাম নিতে বলে তার রুম থেকে চলে যায়। এরপর সে তার রুমের বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সে দেখতে পায় তার সামনে আরো একটা উঁচু রাজপ্রাসাদের বেলকনিতে অন্য একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে একজন দাসী রাজকুমারী নামে সম্বোধন করে ডেকে নিয়ে যায়। যাই হোক, নতুন জায়গা হওয়ায় রাতে এলোডির ঘুম আসছিল না, এজন্য সে উঠে আবার বেলকনিতে গিয়ে দাঁড়ায়। হঠাৎই সে অনেক দূরে একটি গুহায় আগুনের ফুলকির মতো কিছু একটা জ্বলতে দেখে। এরপর পিছন থেকে ফ্লোরিয়া এসে তাকে ডাকে, কারণ তারও এই নতুন পরিবেশে ঘুম আসছিল না। এরপর তারা একসাথে ঘুমাতে যায়। তাদের কথায় এমনটা মনে হচ্ছিল তাদের সৎমা হওয়ায় তারা তাদের মনের কথা তাদের মায়ের সাথে শেয়ার করতে পারে না। এখন পরের দিন সকালে রাজা রানী ও রাজকুমারের সাথে তাদের প্রথম দেখা হয়। এখানে রানী এলোডির কাছে তার সবচেয়ে শক্তিশালী গুণের কথা জিজ্ঞেস করে। জবাবে এলোডি জানায় সে সব সময় সত্য কথা বলে। এখানে সবাই এলোডিকে বেশ পছন্দ করে, তাই বিয়ের ব্যাপারে পাকা কথা বলার জন্য রানী এলোডির বাবাকে
আলাদা রুমে ডেকে নিয়ে যায়। এরপর রাজকুমার এবং এলোডিকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় যাতে তারা দুজন দুজনকে জানতেও বুঝতে পারে। এখানে এলোডি রাজকুমারকে তার নিজের সম্পর্কে এবং তাদের রাজ্যর খারাপ অবস্থা সম্পর্কে সবকিছু খুলে বলে। এলোডি এটাও জানায় সে এই বিয়েটাও বাধ্য হয়েই করছে। এভাবেই তারা দুজন দুজনের সাথে নিজেদের নিয়ে অনেক কথা শেয়ার করে। এরপর তারা দুজন ঘোড়ায়ও চড়ে। তারা দুজন একসাথে অনেক ভালো একটা মুহূর্ত উপভোগ করে। এমনকি তারা একসাথে পুরো পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখতে শুরু করেছিল। এদিকে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও তার বাবাকে চিন্তিত এবং উদ্বিগ্ন মনে হচ্ছিল। তার সৎ মা এই বিষয়ে জিজ্ঞেস করলে তার বাবা কোনো কিছু বলতে রাজি হয় না। এজন্য তার সৎ মা ঠিক করে এই বিষয়ে বিস্তারিত জানবে। তাই সে মহারানীর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে মহারানীর সাথে নানান বিষয়ে কথা বলতে শুরু করে, কিন্তু মহারানী তার এমন বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে রীতিমতো তাকে অপমান করে, এমনকি তাকে তার পিতৃ পরিচয় নিয়েও কথা শোনায়। তখন মহারানী তাকে জানায় তাদের মাঝে কোনো আত্মীয়তার সম্পর্কের প্রয়োজন নেই, বরং তাদের মাঝে শুধু দেনা পাওনার সম্পর্ক। মহারানী আরো জানায় আপনাদের সম্পদের প্রয়োজন ছিল আর আমাদের প্রয়োজন ছিল রাজকুমারের জন্য একজন রাজকন্যা। এসব কথা বলে মহারানী ওখান থেকে চলে যায়। তার এই ব্যবহারে এলোডির সৎ মা অনেক অবাক হয়। এর জন্য সে সঙ্গে সঙ্গে এলোডির রুমে চলে যায়। সে এলোডিকে এই সম্পর্ক নিয়ে আরেকবার ভেবে দেখতে বলে, কারণ তারা একটু বিশ্বাসযোগ্য নয়। এদিকে ফ্লোরিয়া এই কথা শুনে অনেক রেগে যায়, কারণ সে মনে করছিল তার সৎ মা মনে হয় তাদের ভালো চায় না। তাদের কথা বলার সময় হঠাৎই তার বাবা ওই রুমে প্রবেশ করে। এজন্য তার সৎ মা আর কিছু বলতে পারে না। তবে সে যাওয়ার সময় এলোডিকে জানায় সে যেন এই সম্পর্ক নিয়ে আরেকবার ভেবে দেখে। এখন তার বাবা তাদের আরাম করতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে সকাল হলে শুরু হয়ে যায় এলোডির বউ সাজানোর প্রস্তুতি। অনেকগুলো লেয়ারের কাপড় তাকে পরানো হয়। বুকের মাঝে ছুরির মতো চিকন একটা প্লেটও গেঁথে দেওয়া হয় এবং একটা সুগন্ধিযুক্ত লকেটও তাকে পরিয়ে দেওয়া হয়। এদিন এলোডিকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এরপর সে তার বাবার হাত ধরে রাজকুমারের কাছে চলে যায়। দেখতে দেখতে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। রানী এলোডির মাথায় মুকুট পরিয়ে দিয়ে রাজসভার সবার সামনে এলোডিকে মেয়ে এবং রাজকুমারী বলে পরিচয় করিয়ে দেয়। এরপর এলোডি তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে রাজকুমারের সাথে রাজকীয় ওই ঘোড়ার গাড়িতে চেপে বসে। যাওয়ার পথে এলোডি রাজকুমারকে জিজ্ঞেস করে তারা এখন কোথায় যাচ্ছে। উত্তরে রাজকুমার জানায় গতদিন পাহাড়ে দাঁড়িয়ে সে তাকে যে ধর্মীয় রিচুয়ালের কথা বলেছিল, এখন তারা সেই বিশেষ রিচুয়ালের উদ্দেশ্য যাচ্ছে। এখন এই বিশেষ রিচুয়ালের দিনে তাদের বিয়ে ঠিক করা হয়েছিল। এজন্য তারা সেই পাহাড়ের গুহায় তাদের পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার জন্য যাচ্ছে। তারা গুহার ভেতর প্রবেশ করতেই সেখানে রানী এবং রিচুয়ালের অন্যান্য সদস্যদের দেখতে পায়, যারা সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। তাদের মধ্যে অধিকাংশ সদস্যই কেমন রহস্যজনক মুখোশ পরেছিল। এরপর রানী এলোডির দিকে এগিয়ে এসে তার হাতে একটি স্বর্ণের কয়েন দিয়ে বলে তারা এই রাজ্যকে বাঁচানোর জন্য এই রিচুয়াল করছেন। তিনি এই রাজ্যে ঘটে যাওয়া ইতিহাস সম্পর্কে বলতে থাকে। তিনি বলেন এই রাজ্যের মানুষের সাথে একটা মনস্টারও বসবাস করত, যে কিনা গুহা থেকে বেরিয়ে সাধারণ মানুষের উপর হামলা করেছিল। এরই প্রতিশোধ নিতে রাজা সেই মনস্টারের গুহায় প্রবেশ করে, কিন্তু মনস্টারটি রাজার সমস্ত সৈন্যদেরকে চোখের পলকেই মেরে ফেলে। শুধু রাজাকে বাঁচিয়ে রেখেছিল এই কারণে যাতে রাজাকে আরো বেশি কষ্ট এবং যন্ত্রণা দিয়ে মারতে পারে। মনস্টার ড্রাগনটি রাজার কাছে তার 3 কন্যা অর্থাৎ 3 রাজকুমারীর বলি চায়। রাজা তার নিজের প্রাণের চেয়ে 3 কন্যাকে বেশি ভালোবাসত। তবে এই রাজ্য সাধারণ মানুষ এবং প্রজাদের জন্য রাজা তার 3 কন্যাকে বলি স্বরূপ ওই মনস্টার ড্রাগনের কাছে দিয়ে দেয়। এভাবে সে এই রাজ্যকে বাঁচিয়ে নিয়েছিল। আর সেই থেকে এই রিচুয়াল যুগের পর যুগ ধরে চলে আসছে। আর তারপর ওই মহিলাটি রাজকুমার হেনরি ও এলোডির হাত একটি ছুরি দিয়ে কেটে দেয় এবং দুজনের হাতে সেই রক্ত এক করে দেয়। আর এর ফলে এলোডিও এই রাজ পরিবারের একজন বংশধরে পরিণত হয়। এরই মধ্য দিয়ে তাদের রিচুয়াল সম্পন্ন হয়ে যায়। এরপর মহারানী তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে। রাজকুমার এলোডিকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। সে রাজকুমারের কাঁধে মাথা লাগিয়ে দেয়। আচমকাই কিছু বুঝে ওঠার আগে রাজকুমার এলোডির কাছে ক্ষমা চেয়ে তাকে ওই ভয়ানক খাদে ছুঁড়ে ফেলে দেয়। খাদটির গভীরতা অনেক বেশি ছিল, যার কারণে এলোডি নিচে পড়তে পড়তে অজ্ঞান হয়ে যায়। সে বেশ আহত হয়ে পড়ে।
কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে তখন চারিপাশে সে শুধু ঘুটঘুটে অন্ধকার দেখতে পায়। এসব দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার চিৎকারে সেই ভয়ানক ড্রাগনটির ঘুম ভেঙে যায়। সে আপ্রাণ চেষ্টা করতে থাকে পাহাড় বেয়ে উপরে ওঠার, কিন্তু সে পুনরায় নিচে পড়ে যায়। সে খেয়াল করে ওখানে আরো অনেকগুলো স্বর্ণের অলংকার পড়ে আছে। এইসব অলংকার দেখে সে বুঝতে পারে এখানে আরো অনেকগুলো মেয়ের বলি দেওয়া হয়েছিল এবং তাদের মতো সেও এখন সেই বলির শিকার হয়েছে। এসব ভাবতে ভাবতে সে কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পায়। কিসের আওয়াজ দেখার জন্য সেখানে এসে সে দেখতে পায় ছোট্ট একটা পাখির গায়ে আগুন জ্বলছে। সে মাটি এবং বালুর সাহায্য সে আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। পাখিটি সেখানে মারা যায়। এরই মধ্যে এক ঝাঁক পাখি আগুনে পুড়তে পুড়তে তার দিকে উড়ে আসে। সে কোনো মতে আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। তবে এসব দৃশ্য দেখে সে ভয়ে একেবারে স্তব্ধ হয়ে যায়। হঠাৎ সে ভয়ানক গর্জন শুনতে পায়। পিছনে ঘুরে তাকাতেই সে ওই ভয়ঙ্কর মনস্টার ড্রাগনকে দেখতে পায়। সে কোনো কিছু না ভেবে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। ছোট গাছের পিছে গিয়ে সে লুকানোর চেষ্টা করে, কিন্তু ড্রাগনটি তাকে দেখে ফেলে। ড্রাগনটি এলোডির কাছে তার নাম শুনতে চায়। এলোডি নিজের নাম বলে, প্রতি উত্তরে সে ড্রাগনকে বলে সে তার কাছে কি চায়। তখন ড্রাগনটি জানায় এলোডি যেন তার পূর্বপুরুষের দেওয়া ওয়াদা রক্ষা করে। সে এলোডির শরীরের বইতে থাকা রাজবংশীয় রক্ত চায়। তখন এলোডি তার হাতে সে ক্ষতস্থানের দিকে খেয়াল করে। তার আর বুঝতে বাকি থাকে না রিচুয়ালের নামে তার শরীরে রাজকুমারের রক্ত প্রবেশ করানো হয়েছিল, যেন তার শরীর থেকে রাজপরিবারের রক্তের ঘ্রাণ পায়। হঠাৎ ড্রাগনটি এলোডিকে সেখান থেকে পালাতে বলে। এলোডি কোনো কিছু না ভেবে সেখান থেকে পালাতে থাকে। এরই মধ্যে ড্রাগনটি তার উপর হামলা করতে শুরু করে। সে গুহাটির সুড়ঙ্গ ধরে দৌড়াতে শুরু করে এবং কোনো মতে এবারের মতো ড্রাগনের আগুনের ঝলকানি থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু হঠাৎ সে তার সামনে গতদিনের বেলকনিতে দাঁড়িয়ে থাকা সেই মেয়ের মৃতদেহ দেখতে পায়। তার মানে রাজকুমার গতকাল ওই মেয়েকে বিয়ে করেছিল। এখন সে বুঝতে পেরেছিল এই ড্রাগনের হাত থেকে নিজেকে বাঁচানো এতটা সহজ নয়। এদিকে ড্রাগনের মুখ থেকে আসা আগুন তার দিকে ধেয়ে আসছিল। সে কোনো রকমে সুড়ঙ্গের অন্য প্রান্তে চলে যায়, কিন্তু তারপরেও তার পায়ের বেশ কিছু অংশ আগুনে পুড়ে যায়। এরপর সে তার বুকে থাকা ছুরিটা নিয়ে তার কাপড়ের কিছু অংশ কেটে পায়ের পোড়া জায়গাটাতে ব্যান্ডেজ করে দেয়, আর তার গলায় থাকা লকেটটি খুলে সামনে জ্বলতে থাকা আগুন নিয়ে একটি ল্যাম্পের মতো তৈরি করে এবং সামনের দিকে এগোতে থাকে। সে ওই সুড়ঙ্গ বেয়ে যেতে যেতে আবারও একটি গভীর খাদে পড়ে যায়। সে কোনো মতে সেখান থেকে উঠে আবারও সামনের দিকে এগিয়ে যায়। এগোতেই সে সামনে এক জায়গায় আলো জ্বলতে দেখে। সে ওই আলোর দিকে এগোতেই দেখতে পায় সামনে বিশাল বড় খাদ। সেটা পার করে আলোর পাশে যাওয়া অসম্ভব ছিল। সে রাগে তার হাতে থাকা বিয়ের আংটিটা ওই খাদে ফেলে দেয়। এরপর সে লম্বা একটা লাফ দিয়ে খাদের ওপাশে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সে পা পিছলে নিচের দিকে পড়ে যেতে থাকে। এরপর সে তার ড্রেসে থাকা ছুরিটি দিয়ে কোনো রকমে উপরে উঠে আসে। সে ওই আলোকিত স্থানে গিয়ে দেখতে পায় সেখানে থাকা এক ধরনের বিশেষ পোকা থেকে ওই আলো আসছিল। এরপর সে বুদ্ধি করে তার পোশাকের এক অংশ কেটে তার ভেতরে কিছু পোকা ঢুকিয়ে নেয়, যাতে সেগুলোকে সে লাইট হিসেবে ব্যবহার করতে পারে। সে সামনে একটি পানির খাদ দেখতে পায়, কিন্তু পানি মুখে দিতেই সে বুঝতে পারে এই পানি খাওয়ার উপযোগী নয়। সে উপরে তাকিয়ে দেখতে পায় উপরে জমে থাকা বরফখণ্ড থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। সে তার নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে পরম তৃপ্তিতে পানি খাচ্ছিল, কিন্তু হঠাৎই ওই ড্রাগন সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে নিচে নেমে আসে। এলোডি ভয়ে সেখান থেকে দৌড়ে আরেকটি সুড়ঙ্গের মধ্যেও চলে যায়। তখন ওই ড্রাগন এলোডিকে উদ্দেশ্য করে বলে, তুমি কতক্ষণ পালিয়ে বাঁচবে? তোমার আগে আরো অনেকেই পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু কেউই সফল হয়নি। এলোডি তখন খেয়াল করে ওই সুড়ঙ্গের দেয়ালে অনেক মেয়ের নাম লেখা আছে, যাদেরকে যুগ যুগ ধরে বলি স্বরূপ এই ড্রাগনের হাতে তুলে দেওয়া হতো। সে সেই সকল মেয়েদের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে এবং ওই সকল মেয়েদের কাটানো দিনগুলো স্বপ্ন দেখে। এরপর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় কুড়িয়ে আনা পোকাগুলো তার আগুনে পুড়ে যাওয়া ক্ষত স্থানে হেঁটে বেড়াচ্ছে। সে পোকাগুলো সরিয়ে দিতে দেখে ক্ষত স্থানটি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল।
এখন সে আরেকটি পোকা নিয়ে তার হাতের ক্ষতস্থানে লাগিয়ে দেয়। সে দেখতে পায় সে ক্ষতস্থানটিও পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। সে বুঝতে পারে এই পোকাগুলো ক্ষতস্থান সারানোর কাজ করে। হঠাৎই তার চোখ দেয়ালে আঁকানো একটা ম্যাপের উপর যায়, যেটা ওখানে আটকে থাকা আগের মেয়েগুলো হয়তো এঁকেছিল। ম্যাপের এক স্থানে সূর্য আঁকা ছিল। সে বুঝতে পারে ওই স্থানে পৌঁছাতে পারলে হয়তো সে এই সুড়ঙ্গ থেকে বের হয়ে যেতে পারবে। এরপর সে পোকার তৈরি লাইটটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। অবশেষে সে ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, যেখানে অজস্র হীরার খনির উপরে ছিল সেই সূর্য। সে ভেবেছিল এই হীরার খনি বেয়ে উপরে উঠতে পারলে হয়তো সে বেঁচে যাবে। এজন্য সে পুরোপুরি নিজেকে তৈরি করে নিতে নিজের গায়ে থাকা কাপড় কেটে তার হাতে পায়ে পেঁচিয়ে নেয়। তারপর সে তার মাথার মুকুটটির সাহায্যে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। সে অনেকটাই উপরে উঠে যায়, কিন্তু হঠাৎই একটি হীরা ভেঙে যাওয়ায় সে নিচের দিকে পড়ে যেতে থাকে। এমন সময় আমরা দেখতে পাই ওই ড্রাগনটি নিচে মুখ খুলে তার জন্য অপেক্ষা করছিল। তবে কোনোভাবে আরেকটি হীরের সাহায্য সে নিজেকে বাঁচিয়ে নেয় এবং সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। তাই সে হতাশ হয়ে সেখানে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই সে দূরে ঘোড়ার সাথে কতগুলো মানুষকে দেখতে পায়। তাই সে সাহায্যের জন্য চিৎকার করে তাদেরকে ডাকে। এমন সময় হঠাৎই ওই ড্রাগন সেখানে চলে আসে। এখানে ড্রাগনটি এলোডিকে উদ্দেশ্য করে বলে, কেউ বাঁচতে পারবে না, 3টি জীবন নেওয়া হয়েছিল, তাই 3টি জীবন দিতে হবে। এ কথা বলে ড্রাগনটি তার মুখের আগুন দিয়ে এলোডিকে জ্বালিয়ে দিতে যাচ্ছিল। হঠাৎই গুহার ভেতর থেকে এলোডির নাম ধরে কেউ একজন ডাকছিল। সেখানে কারা এসেছিল দেখার জন্য ড্রাগনটি সেখান থেকে চলে যায়। গুহার ভেতরে যেয়ে দেখতে পায় এলোডির বাবা কিছু সৈন্যদেরকে সাথে নিয়ে এলোডিকে বাঁচানোর জন্য এসেছিল। এদিকে এলোডি আরেকটি পথ খুঁজে পায়, যেখানে পৌঁছে সে অজস্র স্বর্ণালঙ্কারের পাশে 3টা ভাঙা ডিম দেখতে পায়, যার মধ্যে ছিল মৃত ড্রাগনের বাচ্চার কঙ্কাল। এখন দৃশ্য পরিবর্তিত হয়ে চলে যায় অতীতে, যেদিন ওই রাজা তার সৈন্যদেরকে নিয়ে ওই গুহায় প্রবেশ করেছিল। গুহার ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় ডিমের ভেতর থেকে বেরিয়ে আসা সদ্য জন্ম নেওয়া ড্রাগনের বাচ্চা। ডিম থেকে বেরিয়ে আসা সোনা এবং ওই গুহায় থাকা হীরার খনির লোভে রাজা ড্রাগনের বাচ্চাগুলোকে মেরে ফেলার আদেশ দেয়। এই অবস্থা দেখে মা ড্রাগনটি প্রচন্ড রেগে যায় এবং মুহূর্তের মধ্যে রাজার সকল সৈন্যদেরকে মেরে ফেলে। এসব কিছু দেখে রাজা তার জীবন বাঁচানোর জন্য তলোয়ার ফেলে দিয়ে ড্রাগনের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়। তখন ড্রাগন রাজাকে বলে সে তাকে এত সহজে মারবে না, কারণ তাকেও ওই একই কষ্ট পেতে হবে যা ওই ড্রাগনটি পেয়েছিল। আর তখন থেকেই যুগ যুগ ধরে এই রীতি চলে আসছিল। এরই মধ্যে হঠাৎই এলোডির বাবা এলোডিকে ডাকতে থাকে, কিন্তু তারপরে সে ড্রাগনটি সেখানে চলে আসে এবং তার বাবা সৈন্যদেরকে একে একে মেরে ফেলে। ড্রাগনটি এলোডির বাবাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? উত্তরে এলোডির বাবা জানায় সে তার মেয়েকে নিতে এসেছে। এরপর ড্রাগনটি তার বাবার উপর হামলা করে এবং তাকে কষ্ট দিতে থাকে। এলোডির বাবা নিজের প্রাণ ভিক্ষা চাইলে ড্রাগনটি তাকে মাটিতে ছুঁড়ে ফেলে। ড্রাগনটি তাকে তার মেয়েকে ডাকতে বলে। তখনই এলোডির বাবা বুঝতে পারে তার মেয়ে এখনো বেঁচে আছে, তাই সে আর এলোডিকে ডাকে না। অন্যদিকে দেখা যায় পাশের একটা পাথরের পেছনে লুকিয়ে এলোডি এইসব কিছু দেখছিল। এলোডির বাবা তার রাজ্যকে দুর্ভিক্ষ মুক্ত করতে সবকিছু জানার পরেও তার মেয়েকে বলি দিতে রাজি হয়েছিল। এই কারণে সে তার মেয়ের কাছে ক্ষমা চায়। এখন এলোডির বাবা এলোডিকে উদ্দেশ্য করে বলে, যা কিছু হয়ে যাক সে যেন বাইরে বেরিয়ে না আসে। এই কথা শোনা মাত্রই ড্রাগনটি ভীষণ রেগে যায় এবং সাথে সাথে এলোডির বাবার বুকে তার একটি নখ ঢুকিয়ে দেয়। এই করুণ অবস্থা দেখে এলোডির মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। সাথে সাথে ড্রাগনটি তার বাবাকে ছেড়ে দিয়ে এলোডিকে খুঁজতে থাকে। সে তাকে ধরেই ফেলছিল। এমন সময় তার বাবার সাথে আসা এক সৈন্য ভুলবশত শব্দ করে ফেলে। সেই শব্দ শুনে ড্রাগনটি সেখান থেকে চলে যায়। আর এই সুযোগে এলোডি তার আহত বাবার কাছে যায়। তখনই তার বাবা তাকে রশি বেয়ে উপরে চলে যেতে বলে আর বলে তার সৎমা এবং ছোট বোন জাহাজে তার জন্য অপেক্ষা করছে। সে শেষবারের মতো এলোডির কাছে মাপ চেয়ে সেখানে মারা যায়। এদিকে ড্রাগনটি সেই লোকটাকে খুঁজে বের করে মেরে ফেলে। তারপর সে তাকিয়ে দেখে এলোডি রশি বেয়ে উপরে উঠে যাচ্ছে। এলোডিকে ধরার জন্য সে দ্রুত সেখানে চলে আসে এবং ক্ষিপ্ত হয়ে আগুন দিতে থাকে। এলোডি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাইরে রাখা ঘোড়া নিয়ে পালাতে থাকে। ড্রাগনটিও তার পিছু পিছু বাইরে চলে আসে। ড্রাগনটিকে নিচের দিকে উড়ে আসতে দেখে সে ঘোড়াটিকে ছেড়ে দিয়ে একটি পাথরের নিচে লুকিয়ে পড়ে। ড্রাগনটি রাগের মাথায় সে ঘোড়াটিকে পুড়িয়ে দেয়, এমনকি তার চারপাশে সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। চারিদিকের এমন ভয়াবহ আগুনের ধ্বংসলীলা দেখে মহারানী বুঝতে পারে এসব কিছু এলোডির জন্য হচ্ছে।
তাই সে সব কিছু ঠিক করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ফ্লোরিয়া জাহাজে বসে পাহাড়ের উপরের এই ধ্বংসলীলা দেখছিল। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সে ভাবে হয়তো তার বাবা এলোডিকে নিয়ে ফিরে এসেছে। কিছুক্ষণের মধ্যে মহারানী তার সৈন্যদেরকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন রানীর সৈন্যরা তার সৎ মাকে আহত করে ফ্লোরিয়াকে নিয়ে চলে যায়। অন্যদিকে সকাল হয়ে যাওয়ায় এলোডি বুঝতে পারে সবকিছু এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। এজন্য সে পাথরের নিচ থেকে বেরিয়ে আসে। সে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় ঘোড়ায় চেপে তার সৎ মা তার দিকে এগিয়ে আসছে। তার মায়ের করুণ দশা দেখে সে ফ্লোরিয়ার কথা জিজ্ঞেস করে। উত্তরে তার মা জানায় মহারানী তাকে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। এই কথা শুনে সে তার বোনকে বাঁচাতে যাওয়ার জন্য দ্রুত ঘোড়ায় চেপে বসে। এখন দেখা যায় মহারানী ফ্লোরিয়াকে নিয়ে পাহাড়ে সেই রিচুয়ালের স্থানে পৌঁছে যায়, কিন্তু এই সময় রাজকুমার তার মাকে বাধা দিতে থাকে। কারণ ফ্লোরিয়া অনেক ছোট ছিল, তাই এবার মহারানী নিজেই তার হাত কেটে সেই রক্ত দিয়ে তাকে নিজেদের রাজবংশের করে নেয়। আর এরপর তাকে ওই ভয়ানক খাদে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এদিকে এলোডি সেখানে পৌঁছে ফ্লোরিয়াকে ডাকতে থাকে। সে গুহার নিচ থেকে ফ্লোরিয়ার চিৎকার শুনতে পায়, তাই সে আর দেরি না করে ওইখানে থাকা রশির সাহায্য নিচে নেমে যায়। এদিকে ড্রাগনটি ফ্লোরিয়াকে হাতে নিয়ে তার আস্তানায় যাচ্ছিল। এখন তো এলোডি জানতো গুহার কোথায় কি আছে, তাই সে ড্রাগনকে প্রতিহত করতে একটা ফাঁদ তৈরি করে। ফাঁদটি সে এমন ভাবে তৈরি করেছিল যেন একটু পরে সেখান থেকে জোরে শব্দ হয়। যাওয়ার আগে সে তার মৃত বাবার পাশ থেকে তলোয়ারটি নিজের কাছে নিয়ে নেয়। আর এদিকে ড্রাগনটি ফ্লোরিয়াকে তখনও বাঁচিয়ে রেখেছিল, কারণ সে জানতো তাকে বাঁচাতে এলোডি অবশ্যই সেখানে আসবে। বলতে না বলতে সেই ফাঁদটি থেকে জোরে শব্দ হয়। শব্দ শুনে ড্রাগনটি ফ্লোরিয়াকে রেখে সেখানে চলে যায়। আর এই সুযোগে এলোডি তার বোনকে বাঁচানোর জন্য তার কাছে চলে যায়। তার কাছে গিয়ে তাকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু ফ্লোরিয়া পায়ে ব্যথা পাওয়ায় তারা সেখান থেকে দ্রুত পালাতে পারছিল না। ইতিমধ্যে ড্রাগনটি সেখানে পৌঁছে বুঝতে পারে এটা একটা ফাঁদ ছিল, তাই সে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে এলোডি বুঝতে পারে ড্রাগনটি তার ফাঁদের ব্যাপারে জেনে গিয়েছে। তাই সে ফ্লোরিয়াকে একটা স্থানে লুকাতে বলে, আর সে সিদ্ধান্ত নেয় ড্রাগনকে সব সত্যি জানিয়ে দিবে। কিছুক্ষণের মধ্যে ড্রাগনটি সেখানে চলে আসা মাত্রই এলোডি তার সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন এলোডি ড্রাগনকে সব সত্যি বলার চেষ্টা করে। সে বলে রাজা তাকে মিথ্যা বলেছিল, রাজা তার প্রজাদের সামনে ড্রাগনকে খারাপ বানিয়েছিল, সেই সাথে আরো অনেক নিরীহ মেয়েদেরকে বলে দিয়েছে। সে তাকে বুঝাতে থাকে যে তারা কেউই রাজবংশের মেয়ে ছিল না, কিন্তু ড্রাগনটি তখনও তার কোনো কথা বিশ্বাস করছিল না, কারণ তখনও তার গা থেকে রাজবংশের রক্তের গন্ধ আসছিল। এরপর ড্রাগনটি তার মুখের আগুন দিয়ে এলোডিকে জ্বালিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই এলোডি তার তলোয়ারটি ড্রাগনের মুখের ভেতর ঢুকিয়ে দেয় আর নিজে গিয়ে পড়ে একটা জলাশয়ে, কিন্তু তার শরীরের অনেকাংশে আগুনে পুড়ে গিয়েছিল। এজন্য সে যন্ত্রণায় চিৎকার করছিল। এরপর এলোডি তলোয়ারটি নিতে গেলে ড্রাগনটি তাকে ধরে ফেলে এবং তার নখ এলোডির পেটে ঢুকিয়ে দেয়। সে এই ব্যথা সহ্য করতে না পেরে তার কাছে থাকা ছুরিটা দিয়ে ড্রাগনের চোখে আঘাত করে, যার কারণে ড্রাগনটি এলোডিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে আবার উঠে তলোয়ারটি নিয়ে দৌড়ে গিয়ে ড্রাগনের বুকে ঢুকিয়ে দেয়। ড্রাগনটি আবারও তাকে ছুঁড়ে ফেলে দেয়। এলোডি এবার তলোয়ারটি নেওয়ার জন্য সামনের দিকে এগোতে থাকে। তখন সে খেয়াল করে ড্রাগনটির নিঃশ্বাসের বাতাস একটা পাথরে লেগে আবারও বিপরীত দিকে ফিরে আসছে। এইটা দেখে এলোডি বুদ্ধি করে সেই পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং সে বিভিন্ন কথার মাধ্যমে ড্রাগনকে আরো বেশি রাগানোর চেষ্টা করে। এরপর ড্রাগনটি রাগে এলোডির গায়ে আগুন দিতে গেলে সে সেখান থেকে সরে যায়, যার ফলে ওই আগুন উল্টো ড্রাগনের গায়ে গিয়ে লাগে। সেই আগুনে ড্রাগনটির শরীরের বেশিরভাগ পুড়ে যায়, সে নিস্তেজ হয়ে পড়ে। এরপর এলোডি আস্তে আস্তে ড্রাগনের সামনে গিয়ে তার হাতের ক্ষত স্থানটি দেখায়। সে বলে তার বোন সহ বাকি সব মেয়েদের হাতেও ওই একই ক্ষত চিহ্ন ছিল। রাজবংশের সবাই ওই সকল মেয়েদের এবং তাদেরকে ধোঁকা দিয়েছিল, আর তাদের মতো ড্রাগন ও ওই সকল নিরপরাধ মেয়েদেরকে হত্যা করেছে। তখন ড্রাগনটি এলোডিকে জানায় তাহলে সে যেন এখন তাকে মেরে ফেলে। এরপর সে তলোয়ারটি উঠিয়ে মাটিতে পুঁতে দেয় আর বলে সে এখন ওটাই করবে যেটা তার কাছে সঠিক মনে হয়। এরপর সে ওই পোকাগুলোকে তুলে
তুলে এনে ড্রাগনের গায়ে ছেড়ে দেয়। এখন দৃশ্য পরিবর্তিত হয়ে আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই, যেখানে তৃতীয় বলির জন্য রাজকুমার আরেকজন রাজকুমারীকে বিয়ে করতে যাচ্ছিল। এলোডি সেখানে প্রবেশ করতে রাজকুমার হেনরি তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন এলোডি তার কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি ওই রাজকুমারের কাছে চলে যায় এবং সেখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্য করে বলে সে সবাইকে শেষ সুযোগ দিচ্ছে, সবাই যেন এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এই কথা শুনে মহারানী এলোডিকে নানাভাবে গালাগালি করতে থাকে। এলোডি কোনো কিছু না বলে ওই রাজকুমারীকে তার পরিবার নিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। এ কথা শুনে রানী রেগে গিয়ে এলোডিকে বলে সে ড্রাগনের কাছ থেকে বেঁচে ফিরে আসতে পেরেছে বলে তারা তাকে ভয় পায় না। তখন এলোডি বলে আমি সে নয় যাকে তোমরা ভয় পাবে। ঠিক তখনই ওই ড্রাগনটি সেখানে চলে আসে। সেই পোকা গায়ে দেওয়ার কারণে ড্রাগনটি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। এরপর চোখের পলকে ড্রাগনটি আগুন দিয়ে ওখানে থাকা সকলকে পুড়িয়ে দেয়। জ্বলন্ত রাজপ্রাসাদের দরজা দিয়ে এলোডি বেরিয়ে আসে এবং তার মাথার উপরে উঠতে থাকা ওই ড্রাগনটিকে দেখানো হয়। এখন এলোডি ওই রাজ্যের দায়িত্ব তার সৎমাকে দিয়ে সে জাহাজে করে নিজেদের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। পাশাপাশি ড্রাগনটিও জাহাজের সাথে সাথে উঠতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি ড্রাগনের সাথে এলোডির বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই সাথে মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়।